মেয়েটা দৌড়ে এসে তার মাকে বলছে, মা মা, রাস্তায় একটি লোক দাঁড়িয়ে আছে। তো লোকটা কালও এসেছিল, রোজ বিকেলেই আসে। মেয়ের মা অবাক হয়, রোজ বিকেলের অর্থ বুঝতে পারে না সে। প্রতিদিন বিকেলেই আসে? হ্যাঁ মা, আমি যখন বারান্দায় খেলতে বসি তখনই দেখি লোকটা দাঁড়িয়ে থাকে, অনেক দিন দেখেছি। মেয়ের মা হাতের ভাঁজ করতে নেওয়া কাপড়টা রেখে ব্যালকনিতে যায়, বাহিরে নিচে তাকায়। মেয়েটার মায়ের চোখে মুখে বিস্ময়, চুপচাপ দাঁড়িয়ে পলকহীন চোখে দেখছে মানুষটাকে। আমি উঠে গেলাম, একটা ছেলে দাঁড়িয়ে আছে, পলকহীন চোখে মেয়ের মায়ের দিকেও তাকিয়ে আছে। 28-29 হবে বয়স, পরনে নীল শার্ট, কালো প্যান্ট, হাতে সাদা একতরা ফুল, চুলগুলো যেন তেলে ভিজিয়ে রেখেছে, সূর্যের শেষ আলোতে তা চকচক করছে। চেনো নাকি? আবিদ? কে? মেয়ের মা চমকে যায়, অপ্রস্তুত হয়ে নিজেকে সামলে নিয়ে বলে, কেউ না। মেয়ের মা ভিতরে চলে যায়। বাহিরে ছেলেটার দিকে তাকালাম, ছেলেটা এখনো তাকিয়ে আছে। ভুরু কুঁচকে হাত নাড়িয়ে জিজ্ঞেস করলাম, কি? ছেলেটা মুচকি হেসে মাথা নাড়িয়ে কিছু না বোঝায়। হাতে ইশারায় বললাম, যান তাহলে। ছেলেটা আবার হেসে ধীরে ধীরে হেঁটে চলে যায়। একবার ফিরে তাকায়, আমি মুখটা কালো করে তাকিয়ে থাকি। মেয়ের মায়ের কাপড় ভাঁজ করা শেষ, ড্রয়ারে গুছিয়ে রাখছি। ছেলেটা মেজাজ খারাপ করে ফেলছে। ছেলেটা কে? জানি না। নাম যে বললে আবির না আবিদ? মেয়ের মা চুপ করে কাজ করতে থাকে। কতদিন ধরে চলছে শুনি? মেয়ের মা থমকে যায়, বেশ খানিকক্ষণ চোখ বন্ধ রেখে এক দীর্ঘশ্বাস ফেলে বলল, নাম জানা ছিল, বলে দিয়েছি। তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে কে শুনি? পুরনো কেউ। এবার রেগে গিয়ে চিৎকার করে বলি, তা কে? বলতে এত নাটক কিসের? নিতুর ভাই। আমি চুপ হয়ে যাই। মেয়ের মা পাশের রুমে চলে যায়। আমার আর মিতুর বিয়ে হয়েছে আজ 4 বছর হলো। 1 বছর শেষেই মেয়ে হয়। সেই থেকে আমাদের সুখের সংসার। সুখের সংসার বললে হয়তো ভুল হবে। আমার কাছে সুখের সংসার হলেও সবার কাছে নাও হতে পারে। কোনো স্ত্রী চায় না তার স্বামী বদমেজাজি রাগী হোক। সে যাই হোক, নিতু হলো মিতুদের প্রতিবেশী। ভাগ্যক্রমে নিতু আর মিতু একই দিনে জন্মায়, আর তাদের বাবারা বন্ধু হওয়ায় মেয়েদের নাম মিলিয়ে রেখেছে। মিতুর সাথে বিয়ের পর ওদের বাড়িতে গিয়ে একটা জিনিস বেশ বুঝতে পেরেছি, মিতুর বিয়েটা নিতুর ভাই আবিদের সাথেই হওয়ার ছিল, কিন্তু হয়নি। আবিদ বিয়ের কিছুদিন আগে কোথাও চলে যায়, হারিয়ে যায়, খুঁজেও পাওয়া যায়নি। কিন্তু আজ এত বছর পর মেয়ে বলল রোজই নাকি আসে। তাহলে কি পুরনো ভালোবাসা ফিরে পেতে চাই? শার্টটা নিয়ে দৌড়ে বেরিয়ে গেলাম। মেয়ের মা পিছন থেকে আতঙ্ক হয়ে জিজ্ঞেস করে, এই কোথায় যাচ্ছ? আসছি একটু। দৌড়ে যাই। ছেলেটা হয়তো বেশি দূর যেতে পারেনি। ছেলেটার কাছাকাছি আস্তে আস্তেই হাঁপিয়ে যায়। বয়স তো আর কম হলো না। পেট বেড়েছে, চুল পড়া শুরু করেছে, এত শক্তিও নেই। আবিদ? ছেলেটা পিছনে তাকায়, মুখে এখনো হাসি। আমাকে দেখে হাসিটা মুছে যায়। ভয় পেয়েছে, হয়তো আমাকে চেনে। আবারও বললাম, আবিদ? জি। নিতুর ভাই? জি। আমাকে চেনেন? তা তোমাকে কে না চেনে? বাসায় আসো। ছেলেটার চোখে বিস্ময়। আমার প্রস্তাবে ভয় খেয়ে গেছে হয়তো সে। ভাবতে পারেনি এরকম কিছু। নিতুর ফ্যামিলি খুব ভালো, আমাকে খুব কদর করে তারা। তাই এদের একজন সদস্য আমার বাড়ির কাছে এসেছে আর বাড়িতে না বসেই চলে যাচ্ছে, এটা নিতুর ফ্যামিলি আমার কাছ থেকে আশা করে না। কিছু বলবে না, তবে হয়তো কষ্ট পাবে। আর মিতুর সাথে আবিদের কোনো সম্পর্ক ছিল কিনা জানি না, হয়তো ছিল। আবিদ মিতু দুজনেই মুখে না বললেও বুঝিয়ে দিয়েছে। ছেলেটা হেসে জবাব দিল, না ধন্যবাদ, অন্য একদিন আসবো। আরে আসো না। প্রয়োজন নেই,
একটা কাজে এসেছিলাম, শেষ হয়েছে তাই চলে যাচ্ছি। কি কাজ? ছেলেটা চুপ হয়ে যায়, হাসি থেমে যায়, চোখে হাজারো ভাবনা, কিছু বলছে না। বললাম, মিতুকে দেখতে এসেছিলে? ছেলেটা চোখ তুলে অবাক নয়নে আমার দিকে তাকায়। ছেলেটা নিচু স্বরে ছোট্ট করে বলে, হয়তো। দেখেছো? জি। আর যেন আমার বাড়ির আশেপাশে না দেখি তোমায়, তাহলে গুলি করে মেরে দেব। জানোই তো আমি কি? ছেলেটা আরো অবাক হয়ে আমাকে দেখছে। এবার মিলিটারি স্টাইলে বললাম, গো গো অ্যাওয়ে। রাতে চোখ দুটো এক করতে পারছি না, ঘুমই আসছে না। পাশেই মেয়ের মা আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। বাড়ি ফেরার পর থেকেই কেমন যেন বারবার কয়েক সন্দেহের চোখে সে তাকিয়েছে। কিছু জিজ্ঞাসা করার জন্য ঠোঁট দুটো বারবার নড়ে উঠলেও সাহস করে উঠতে পারেনি। চোখে ঘুম আসছে না, এক ঝাপসা প্রতিচ্ছবি ভেসে উঠছে। বহুকাল আগের এক ঘটনা। এক পড়ন্ত দুপুরবেলা, সবাই যখন ঘুমে অচেতন, ক্লান্ত দূর করতে হাতে কেউ কেউ তালপাখা নিয়ে ব্যস্ত, আমি তখন সাদা শার্ট গায়ে জড়িয়ে রোদের মাঝেও বেরিয়ে পড়ি। বের হওয়ার আগে আয়নায় দেখে সর্ষের তেল মাথায় মেখে ডান পাশে সিথি করে সুন্দর করে চুল আঁচড়িয়ে আসি। মনে অফুরন্ত সাহস, আনন্দ, খুশিতে হাওয়ায় ভেসে ভেসে উড়ে সুখের দেশে চলে যাব। দোতলা এক ইটের জমিদারি কুঠুরের সামনে দাঁড়িয়ে আছি আমি, হাতে 6টা ভাঁজ করা একটা চিঠি। ঠোঁট দুটো গোল করে গ্রীষ্মের দুপুরে কোকিলের নকল ডাক পালি। কয়েকবার ডাকতেই এক বালিকা বেরিয়ে আসে। সোনালি পাড়ের খয়েরি রঙের শাড়ি, আলতা হাতে কাঁচের চুড়ি, কানে ঝুমকো, নাকে ফুল। খিলখিল করে হেসে বারান্দায় এসে হেলান দিয়ে দাঁড়িয়ে তাকায় আমার দিকে। মাথাটা খানিকটা ধীরে ওপর দিকে উঠিয়ে জিজ্ঞেস করে, কি? আমি এক পলক দেখেই মুগ্ধ হয়ে চোখ নামিয়ে ফেলি। বালিকা খিলখিল করে হেসে ওঠে। পার্বতী, নরেন্দার বালিকা বধূ, আমার খেলার সঙ্গী। শিশুকাল থেকেই দুজন দুজনাকে নিয়েই বেড়ে উঠি। কেউ কাউকে ছাড়া ভাবতেই পারিনি কখনো। আমরা একে অপরের প্রাণ। লোকে বলা বলি করত, আমরা একে অপরের জন্যই জন্ম হয়েছে। মা মাসিরাও বিয়ে পাক্কা করে ফেলেছিল। কিন্তু হঠাৎ একদিন কমল কাকু পার্বতীকে আমার থেকে কেড়ে নিয়ে নরেন্দার সাথে বিয়ে ঠিক করে দেয়, যৌতুক ছাড়া। নরেন্দাও জমিদার বংশের, খানদানি বংশ। কোন পিতা চাইবে না তার কন্যার সুখ? আর পার্বতী নাকি নরেন্দার বিশেষ পছন্দ। দিন ঠিক হয়। আমি তখন 12-13 বছরের এক বালক মাত্র। কিন্তু কেমন জানি কষ্ট হতে থাকে বিচ্ছেদের। পার্বতীকে বধূ সাজে সাজানো হয়। লাল শাড়ি, গহনায় ভরপুর, অপূর্ব। পৃথিবীতে আমার দেখা সবচেয়ে সুন্দর দেবী। পার্বতীকে দেখে যতটা আনন্দ হচ্ছিল, ততটাই কষ্ট হচ্ছিল। ওর যখন বিদায় হওয়ার সময় হয়, আমি কান্না করে ফেলি। সেদিন মা মাসিরা অনেক হেসেছিল, কিন্তু কেউ বোঝেনি ভালোবাসার কষ্টটা, শুধুমাত্র একজন ছাড়া, পার্বতী। পার্বতীকে বিয়ে সম্পন্ন করার আগে বধূ সাজে যখন বসিয়ে রাখা হয়, আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমাকে কাছে ডেকে নেয়। ঘরে তখন কেউ ছিল না, সবাই বাইরে ব্যস্ত। ছোট্ট পার্বতী সেদিন হুট করে বড় হয়ে যায়। আমাকে বলে, আমাকে ছাড়া থাকতে পারবি? আমি মাথা নাড়াই। বলে, এখন কষ্ট হয়, দিন গেলে সয়ে যাবে, আমাকে তুই ভুলে যাবি। একদিন তুইও আমার থেকেও সুন্দর লাল টুকটুকে বউকে বিয়া করবি, তখন তো পারুকে একেবারেই ভুলে যাবি। পার্বতীকে হারাতে ইচ্ছে করছিল না। সেই বয়সে কিছু করারও ছিল না। বুকে কেমন যেন কষ্ট হয়, যেন কেউ ভারী একটা পাথর চাপা দিয়ে রেখেছে। পার্বতী আমাকে একা রেখে চলে যায়। আমি পার্বতীবিহীন একাই আমার খেলা গুছিয়ে নিই। জানি পার্বতী আর আসবে না। দিন কতক পরে এক ভর দুপুর বেলা ঘরের মাচার ওপর বসে নাটাইয়ে সুতো বাঁধছিলাম। চুপিসারে একটি মেয়ে বাড়িতে প্রবেশ করে। নরেন্দার বাড়ির কাজের মেয়ে তুলি।
আমাকে ইশারায় ডাকে, কাছে যেতেই বলে, খোকা, বৌদি তোকে এখনই যেতে বলেছে, জলদি যা। নাটাই ফেলে আমি দৌড়ে ছুটে যাই। দোতলার বারান্দায় চেয়ারে বসে অপেক্ষা করছে পার্বতী। নিচে নেমে আসে, আমাকে ভিতরে নিয়ে যায়। একটা সন্দেশের হাঁড়ি নিয়ে আসে, বলে, খা। পার্বতী আমার অপেক্ষা না করেই নিজে পাশে বসে একটা সন্দেশ নিয়ে আমার মুখে পুরে দেয়। একটি হাত আমার মুখ স্পর্শ করে চিন্তিত হয়ে বলে, এই কয়দিনে কেমন শুকিয়ে গেছিস, খাওয়া দাওয়া ঠিক করে করিস নে বুঝি? আমি সন্দেশ মুখে ভরে বলি, করি তো। তোর জন্য ওনাকে শহর থেকে সন্দেশ আনিয়েছি, তোর তো খুব পছন্দ। আমি আরও কয়েকটা সন্দেশ মুখে পড়ে নিই। সপ্তাহে 3 দিন দুপুরবেলা আমাদের সাক্ষাৎ হতে থাকে। এই 3 দিন নরেন্দা শহরে যান, বাড়িতে কেউ থাকে না, বাকিরা কোথাও না কোথাও চলে যায়। আমি পার্বতীকে দেখার জন্য দুপুরের আগুন সূর্যের প্রচণ্ড গরমেও ছুটে যেতাম। পার্বতীর একাকিত্বের সঙ্গী হতাম। পার্বতী উচ্ছ্বাস হয়ে ওর বিয়ের পরবর্তী শ্বশুরবাড়ির নানা ঘটনা বলতো। আমি নীরব মুখে শুধু পার্বতীকে চেয়ে চেয়ে দেখতাম। পার্বতী এক এক দিন এক এক শাড়ি গহনা পরে আমাকে দেখাতো, জিজ্ঞেস করতো, দেখতো আমাকে কেমন দেখায়, কাল এটা উনি শহর থেকে নিয়ে এসেছে, কেমন সুন্দর দেখাচ্ছে না। শেষ দিনের কথা, সেদিন পার্বতীর সাথে কথা বলতে বলতে বিকেল হয়ে যায়। সন্ধ্যায় ফিরে আসবে সবাই। হঠাৎ বিছানার এক কোণে একটি অন্যরকম গহনা দেখতে পেয়ে জিজ্ঞেস করি। পার্বতী বলে, ও, আমি তো ভুলেই গেছি এটা দেখাতে তোকে। এটা কোমরে পড়ে, অনেক দামি, এটাকে বলে বিছা। দাঁড়া, তোকে পরে দেখাচ্ছি। পার্বতী বিছাটা নিয়ে কোমরে পেঁচিয়ে সামনে নিয়ে আসে, যার কারণে বুকের আঁচল অনেকটা সরে যায় আর সম্পূর্ণ কোমরাংশ উন্মুক্ত হয়ে যায়। পার্বতীর কালো রেশমি চুলগুলো পূর্ব থেকে খোলা ছিল। আমি দেখতে পাই এক অপূর্ব দেবীকে। পার্বতী আমাকে বলে, হুকটা লাগিয়ে দে না, পারছি না। আমি এগিয়ে যাই, বিচার হুক নিয়ে লাগানোর চেষ্টা করি। পার্বতী আমার কাঁধে ভর দিয়ে দাঁড়ায়, আর তখনই আমাদের অবাক করে দিয়ে দরজায় প্রকট হয় নরেন্দার বাবা রবিচন্দ্র। আমরা চমকে গিয়ে দরজার দিকে তাকাই। আমার সামনে তখন পার্বতী দেবী তার সৌন্দর্য প্রকাশ করে দাঁড়িয়ে আছে, যা বেগানা পুরুষের কাছে কোনো দেবী প্রকাশ করে না। পার্বতী রবিচন্দ্রকে দেখে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে ঘোমটা টেনে শাড়ি ঠিক করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আমি কি করব বুঝতে পারছিলাম না। দৌড়ে পালিয়ে যাব? কোনো কিছু ভাবা ও করার আগেই রবিচন্দ্র বাবু হাতের লাঠিটা নিয়ে তেড়ে আসে আমার দিকে, বলে, সেদিনই বুঝেছিলাম কোনো একটা কিছু আছে তোদের মাঝে। রবিচন্দ্রবাবু আমাকে এলোপাথারি পেটাতে থাকে। বাবা কমল কাকুকে ডাকা হয়। নিজের সব দোষ মাথা পেতে নিই, পার্বতীর ওপর যেন কোনো আঘাত না আসে। সিদ্ধান্ত হয় আমাকে ঢাকা পাঠিয়ে দেওয়া হবে। সেটাই হয়। পাড়ার এক লোকের সাথে পরদিনই আমাকে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়। আমি প্রায় সময় করে রাত্রে ট্রেন ধরে ছুটে আসতাম পার্বতীকে দেখার জন্য। কখনো দূর থেকে আড়াল হয়ে দেখতে পেতাম, কখনো পেতাম না। পার্বতীকে একটুখানি দেখার জন্য আমি পাগল হয়ে যেতাম, মরিয়া হয়ে উঠতাম দেখার জন্য। ঢাকা থেকে আবার ছুটে যেতাম পার্বতীর দোতলার বাড়িটার সামনে, একবার শুধু দেখার জন্য। এইভাবেই নীরবে সাক্ষাৎ চলতে থাকে। বছরখানেক পরে এক সকালে দাঁড়িয়ে আছি আড়াল হয়ে। প্রায় সকালেই পার্বতী বারান্দায় আসে, কিন্তু সেদিন আর আসে না। সময় যায় ক্ষণ বহুক্ষণ। হঠাৎ পিছন থেকে কে যেন আমার কান পাকড়ে ধরে। ভয়ে চমকে গিয়ে পিছনে তাকাতেই দেখি নরেন্দা। কি রে খোকা, তুই? আমি আমতা আমতা করে বলি, হ্যাঁ দাদা। এখানে কি করছিস? বাড়ি আয়। না দাদা। কেন এসেছিস? আমি কিছু বলি না, চুপচাপ দাঁড়িয়ে থাকি। নরেন্দা হেসে ওঠে, পার্বতীকে দেখতে এসেছিস? আমি মাথা নাড়াই। পার্বতীকে ভালোবাসিস? ততদিনে ভালোবাসা কি সেটা বুঝে গেছি। আমি আফসোস চোখে নরেন্দার দিকে তাকিয়ে থাকি। নরেন্দা আমার কাঁধে চাপড় মেরে বলে,
বাড়ি আয়, খেয়ে যা কিছু। আর নরেন্দা আমার কাঁধে হাত রেখে চলতে থাকে। আমিও নীরব পদানুসরণ করি। বসার ঘরে আমাকে বসতে বলে। নরেন্দা পার্বতীকে জোরে জোরে বলতে থাকে, পারু, মেহমান এসেছে, চা দাও। পার্বতী চা নিয়ে এসে আমাকে দেখে অবাক হয়, স্তব্ধ হয়ে নীরব মূর্তির মতন দাঁড়িয়ে থাকে। নরেন্দা হেসে বলে, পারু, চাটা দাও, চিনোই তো তোমার খোকা। চা শেষে নাস্তার ব্যবস্থা করো, আজ আমাদের মেহমান এসেছে। পার্বতী চা খেতে দেয়। বহুকাল পর পার্বতীকে কাছ থেকে আমি দেখতে পাই। দেখা হয়নি বহুদিন। ততদিনে পার্বতী বেশ বড় হয়ে গেছে। ছোট্ট ছোট্ট চোখগুলো ডাগর হয়ে গেছে। ডাগর ডাগর কাজল চোখে আমার দিকে তাকিয়ে থাকে। বোঝার চেষ্টা করে কি হচ্ছে। আমার বালিকা পার্বতী বড় হয়ে কর্মতৎপর নারী হয়ে উঠেছে। এখন সে বাড়ির কর্ত্রী। আমার আর পার্বতীর মাঝে কখনো প্রেম, ভালোবাসা অথবা অনৈতিক কোনো সম্পর্ক ছিল না। বাল্যকালের সেই সম্পর্কটাকে কি নাম দেব তা জানি না। সেটাতে প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব সবই ছিল। সেদিনের ঘটনায় আমাদের মাঝে কোনো পাপ ছিল না, তবুও আমাদের দোষারোপ করা হয়। দোষের মতো ছিল পার্বতী অন্য বাড়ির বউ, নরেন্দার বিবাহিত স্ত্রী। নরেন্দা আমাকে খাইয়ে দাইয়ে খুব খাতির করে। পার্বতী হঠাৎ আমাকে একলা পেয়ে জিজ্ঞেস করে, কেমন আছো? আমাকে পার্বতীর কোমল কণ্ঠে ভেসে আসা কেমন আছো শব্দ দুটো ছুঁয়ে যায়। আমি স্থিমিত হয়ে যাই। তাকিয়ে থাকি পার্বতীর অপূর্ব সোনালি চোখ দুটোর মাঝে। পার্বতীর বাড়িতে যাওয়ার কথা কমল কাকু জেনে যায়। বাবাকে জানালো হলে বাবা আমাকে মারধর করে। পার্বতীর বাড়ির ত্রিসীমানায় আমার জন্য আবারও নিষিদ্ধ হয়। বাবা সেবার বিরাট ভয়ঙ্কর কাজ করে, আমাকে পার্বতীর থেকে অনেক দূরে সরিয়ে দেয়। আমাকে মিলিটারিতে ভর্তি করে দেওয়া হয়। যখন বাড়ি ফিরে আসি জানতে পারি পার্বতী ইউরোপের কোথাও একটা চলে গেছে। পার্বতীকে আমি হারিয়ে ফেলি। তবুও পার্বতীকে একটুখানি দেখার জন্য ছুটে যেতাম দোতলার বাড়িটার সামনে। দাঁড়িয়ে থাকতাম, অপেক্ষা করতাম পার্বতী সুন্দর একটি শাড়ি পরে কাঁচের চুড়ি হাতে ঝনঝন করে বারান্দায় এসে হেলান দিয়ে দাঁড়াবে। আমাকে দেখে অপূর্ব এক হাসি দেবে আর আমি মুগ্ধ হয়ে যাব। এক অপরূপ রূপসী হাস্যোজ্জ্বল পার্বতী, আমার ভালোবাসার দেবী। এই, তুমি ঘুমাওনি? পাশে ফিরে তাকাতেই দেখি মিতু জেগে আছে। বললাম, ঘুম আসছে না। 2টো বাজে, কি ভাবছো? কিছু না। আচ্ছা, আজ দৌড়ে কোথায় গেলে? আমি মিতুর চোখে তাকালাম। চোখ দুটো জানার জন্য ঝলমল করছে। বললাম, ছেলেটাকে ধরতে। কেন, মারলে ওকে? আরে না, পাগল। বললাম বাসায় আসতে। সত্যি? কি বললো ও? না করে দিয়েছে, আসবে না। ও। মিতু জ্বলন্ত প্রদীপের মতন নিভে গেল। দেখলাম মিতু বিষণ্ণ। বললাম, কাল একবার তোমাদের বাড়ি থেকে ঘুরে আসো। মিতু ভুরু কুঁচকে কৌতূহল চোখে অবাক হয়ে বলল, মজা করছো না? সকালে চলে যেও। মিতু চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকে। বললাম, একদিনই কিন্তু, বিকেলে চলে আসতে হবে, বুঝেছ? আচ্ছা। মিতুর মুখে হাসি ফোটে ওঠে। হাসি মুখে আমাকে জড়িয়ে ধরে বলে, ঘুমাও, অনেক রাত হলো। মাথার ওপর অন্ধকার দেওয়ালের দিকে তাকিয়ে আমি হারিয়ে যাই। ভিতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, হারানোর আর্তনাদ। কেন যেন আজ আবার পার্বতীকে একটুখানি দেখতে ইচ্ছে করছে।